নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, সমস্যাটা যে কার এইটাই ঠাউর করে উঠতে পারতেছি না। তবে দেশটা বাংলাদেশ যে না, এইটা মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি। বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এখন এই পূর্ব পাকিস্তান হবার পেছনে কারা জড়িত? এটা কি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দাড়ি টুপিবিহীন মোল্লা, অশান্তির প্রতিভু ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন, নাকি তার উপদেষ্টা বর্গ, নাকি তথাকথিত মেধাবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যাদেরকে এখন বলা হচ্ছে মাস্টার মাইন্ড বা উপদেষ্টা প্লাস, নাকি জনতা? কোথাও না কোথাও একটা বড় ধরনের বিভ্রাট রয়ে গেছে, কোথাও না কোথাও একটা সমস্যা আছে। তা না হলে যেই দেশটি 1971 সালে 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই দেশটি স্বাধীন হয়েছিল, সেই দেশটিকে নতুন করে স্বাধীন কিভাবে করে, এবং নতুন করে স্বাধীনতা অর্জনের অর্থ কি আপনারা নিশ্চয়ই জানেন। স্বাধীনকে স্বাধীন করলে পরাধীন হয়ে যায়, অর্থাৎ ব্যাক টু ইস্ট পাকিস্তান। বাংলাদেশ কিন্তু চলছে সেইভাবেই, ইস্ট পাকিস্তানের মতো। তো দর্শক, আপনারা এই গত 2-3 দিন ধরে দেশের যেই রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছে যে তারা মঙ্গলবার অর্থাৎ 31শে ডিসেম্বর অর্থাৎ আজকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবেন। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে 2টি মৌলিক বিষয়ের উল্লেখ করেন। তাতে 1972 সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসাবে আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলেন। এই ঘোষণাপত্র নিয়ে বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলো নানান প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। তা না করে হঠাৎ কোনো ঘোষণা বিভাজন তৈরি করবে। কিন্তু এই দলগুলো ছাত্রদের এই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন করেছে। আর এই সমর্থন ছাড়া তো তাদের কোনো উপায় নাই। উপায় কি আছে? সরাসরি বিরোধিতা করলে আপনারা জানেন তাদেরকে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে দিবে এবং তাদের জীবন হয়তো বরবাদ করে ফেলবে। সুতরাং তারা এই ছাত্রদেরকে আপাতত এই উৎপাত মেনে নিচ্ছে, কিন্তু সেই উৎপাতটা কতদিন মেনে নেবে আমি জানি না। তো যাই হোক দর্শক, একটা লিকড ঘোষণাপত্র আমাদের কাছে এসেছে, আমার হাতে এসেছে, এবং সেইখানে তাদের যেই নানান ঘোষণা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেছে। সেই ঘোষণাগুলি কি কোনো বিশেষ কোনো কিছু নাই। সেই ঘোষণাগুলিতে লেখা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মিলিটারিকে ধ্বংস করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম খুনে জড়িত হয়েছে, কোটি বিলিয়ন ডলার পাচার করেছে, 3টা নির্বাচন করেছে। এই জিনিসগুলি এই চর্বিত চর্বণ আর কি, রিহ্যাশিং দি ওল্ড টকিং পয়েন্ট। এইখানে ঘোষণার কিছু নাই, এইখানে সাবস্ট্যান্টিভ কিছু ছিল না। এবং সেই ঘোষণাপত্রটা পড়ে মনে হয়েছিল আমার যে যারা নাকি 3rd গ্রেড স্টুডেন্ট, তারাও এর চাইতে ভালো সাবস্ট্যান্টিভ কিছু জিনিস লিখতে পারে। তাদের কিছু আওয়াজ করার কথা ছিল। ঘোষণাপত্রটা যদিও এখন আর প্রাসঙ্গিক নয়, কারণ তারা মত পাল্টেছে, কিন্তু যেই ঘোষণাপত্রটি তারা লিক করেছে
যারা যেটা তারা বাইরে ছেড়েছে, তাদের বোঝা যায় যে তাদের শুধু কিছু আওয়াজ করার দরকার ছিল, সেই আওয়াজটা করেছে। এই দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, সংবিধান নিয়ে, আইন কানুন নিয়ে, রাষ্ট্র কাঠামো নিয়ে তাদের কোনো ধরনের জ্ঞান নাই। আমি জানি না কারা এগুলি ড্রাফট করেছে, যদি মেধাবীরা করে থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের শিক্ষার মান কতটুকু। এই ঘোষণাপত্রটি প্রায় 3 পাতা, সুতরাং এই ঘোষণাপত্রে কিচ্ছু নাই, জাস্ট আপনারা যা জানেন তাই, কোনো প্রাসঙ্গিক কোনো দিক নির্দেশনামূলক কিছু নাই। শুধুমাত্র তাদের গীবত গাইছে, তারা কিভাবে স্বৈরাচারকে রুখে দাঁড়িয়েছে, এই প্রোক্লামেশনগুলি। অথচ এই প্রোক্লামেশনটা তাদের দেবার কথা ছিল জুলাই মাসে, কিন্তু তারা দেখলো যে এখন তো ইস্যু শেষ, তো একটা ইস্যু দরকার। তারা ঘোষণা করেছে যে 31শে ডিসেম্বর তারা এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন দেবে, ঘোষণাপত্র দেবে। এবং তারা আমাদের কাছে অনেক মানে বড় গলায় বলেছিল যে 5ই আগস্টে যেইভাবে দল বেঁধে দেশব্যাপী মানুষ রাস্তায় নেমে এসেছিল, জুলাই এই 31শে আগস্টে সেইভাবেই মানুষ আসবে। কিন্তু আমরা পরে যা দেখছি তাতে তো বোঝাই যাচ্ছে যে তারা কেন রণভঙ্গ দিয়েছে। রণভঙ্গ তারা দিয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। তো দর্শক, এই ঘটনার পর 31শে ডিসেম্বর যখন তারা ঘোষণা দিল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ হবে, তখন তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা বেসরকারি উদ্যোগ হিসাবে দেখছি, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। সেটা তিনি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে এই কথা তিনি বলেছেন। শফিকুল আলম বলেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসাবে দেখছি, এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়, ঘোষণা না আসা পর্যন্ত আমাদের পক্ষে কিছু বলা সম্ভব না। অর্থাৎ এই আবালরা, এই উপদেষ্টা প্লাসরা সরকারকে অন্ধকারে রেখে তারা একটু ধাপ্পাবাজি করার চেষ্টা করেছিল এবং এই কর্মসূচিগুলি দিয়েছিল। এই জন্য সরকার কি কারণে, হয়তো সরকার একটু ব্যাপাচাকা খেয়ে গেছে, যে সরকারের দোসররা এমন কিছু করতেছে যেখানে তারা বিব্রত এবং তারা বলতেছে যে এটা আমাদের না, এটা ব্যক্তিগত ইনিশিয়েটিভ হিসাবে আমরা দেখছি। তো তাদের এই বক্তব্যটা একটু শুনুন। 30শে জুলাইয়ের যে কথা আপনি বলেছেন যে এটা আসলে যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি ঘোষণা দিবেন এই বিষয়ে সরকার আসলে কেমন অবগত। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না হবে ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না, আর যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্পষ্ট কোনো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। আমাদের গভর্নমেন্টের কোনো এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটা কোনো সম্পৃক্ততা নেই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। তো দর্শক, আমরা অনেক বুক বেঁধে আশা নিয়ে বসেছিলাম তারা কি ঘোষণা দেয় সেটা দেখার জন্য। মুজিববাদী সংবিধানকে কবরস্থ করে পূর্ব পাকিস্তানি বন্দোবস্ত দেখার আশায় ছিলাম, কারণ তাদের একটা নতুন শব্দ তারা আবিষ্কার করেছে, বন্দোবস্ত। কথায় কথায় কয়েকটি শব্দ আপনারা লক্ষ্য করে দেখবেন, বন্দোবস্ত, জুলাই বিপ্লব, তারপরে অংশীদারি, তারপরে স্টেক হোল্ডার, এই নানান এই কথার ফুলজুরি ছিটিয়ে তারা বুঝাইতে চায় মুই কি হনুরে, আমি কি মেধাবী রে। এই 2-4টা শব্দ ব্যবহার করে তারা তাদের মেধার বিস্ফোরণ করতেছে বাংলাদেশে। তো যাই হোক, তো সেই বন্দোবস্ত কি বন্দোবস্ত হয়, 71-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, মুজিববাদী সংবিধানকে তারা ধ্বংস করে দিয়ে নতুন বন্দোবস্ত কায়েম করবে। সেই বন্দোবস্তটা কি পূর্ব পাকিস্তান, মানে সরাসরি ঘোষণা দিয়ে পূর্ব পাকিস্তান হবে, সেই আশায় বসেছিলাম।
তো ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যাকে উপদেষ্টা প্লাস বলা হয়, হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 5ই আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে এবং 1972-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসাবে 31শে ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণায় 31শে ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হব। এই ছিল আবদুল্লাহ হাসনাতের ঘোষণা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। তিনি বলেন, ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে, যা বিগত সিস্টেমগুলো যেগুলো মানুষ গ্রহণ করেনি, নতুন যে সিস্টেম চালু হবে তার পার্থক্য হিসাবে থাকবে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের জন্য এই ঘোষণাপত্র একটি নির্দেশক হিসেবে থাকবে। কিন্তু আমি আগেই বলেছি, আমি ঘোষণাপত্র নিয়ে এইখানে আলোচনা করব না। আপনারা যারা ঘোষণাপত্রে কি কি ছিল তাদের খসড়ায়, সেগুলি যদি আপনারা দেখতে চান, আপনারা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। এবং সেইখানে এই বাচালতা ছাড়া, আবল তাবল বক্তব্য ছাড়া, এইখানে এই যে তারা যে বলছে যে পুরনো সিস্টেম যেগুলি তারা গ্রহণ করেনি, ভবিষ্যতের দিক নির্দেশনার পার্থক্যগুলি সেইখানে তুলে ধরবো, সেখানে কিচ্ছু নাই, নাথিং। একটা 3rd গ্রেড স্টুডেন্ট ক্যান ডু বেটার দ্যান দ্যাট। আমি এটা আগেই বলেছি আপনাদেরকে। যাই হোক, তিনি বলেছেন যে এটি বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা বলেছে এটা 31শে ডিসেম্বরের মধ্যেই হতে হবে, কারণ নতুন বছর শুরু হলে তাদের আন্দোলনের মাঝে যা হারিয়ে যাবে। তারা ঘোষণা করেছিল 5ই আগস্টকে পুনর্মঞ্চায়ন বা রিক্রিয়েট করবে। লক্ষ লক্ষ মানুষ তাদের ডাকে জমায়েত হবে, সরকারের নিয়ন্ত্রণ তারা নিয়ে নেবে, বিপ্লবী সরকার হবে, স্বাধীন দেশ, স্বাধীন সংবিধান ছুঁড়ে ফেলে সম্ভবত ব্যাক টু পাকিস্তানের স্বপ্ন দেখেছিল তারা। কিন্তু কি থেকে কি হয়ে গেল? গতকাল রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এইবার তিনি 180 ডিগ্রি ঘুরে গেলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, অর্থাৎ বাঁচিয়ে দিয়েছে, তথা কথিত সমন্বয়কদেরকে বাঁচিয়ে দিয়েছে। তিনি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। কিন্তু প্রশ্ন হলো দর্শক, বিকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা বেসরকারি উদ্যোগ হিসাবে দেখছি, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে রাতে ভুল পাল্টে ফেলল সরকার। কেন এরকম দিশাহীন সরকার আপনারা কি কখনো দেখেছেন এর আগে? সরকার বলেছে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু জাতীয় ঐকমত্যের জন্য দরকার সংলাপ, এর জন্য দরকার সময়। সমন্বয়করা বলেছিল 31শে ডিসেম্বরের মধ্যে ঘোষণাপত্র না দিলে বিপ্লবের নাকি মাঝে যা হারিয়ে যাবে। তাদের তরসই ছিল না। তাহলে এখন কি হলো? তারা তো 31শে ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ করতে পারছে না। আর সংলাপ, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তারা তো অলরেডি 6টা কমিশন গড়ে দিয়েছে, এবং সেই কমিশনের অনেক সংবিধান কমিশন আছে, আরও বিভিন্ন কমিশন করেছে। তাহলে সেই কমিশন কি ব্যর্থ হয়ে গেছে? সেই কমিশনের কি এখন পর্যন্ত আর কোনো কাজকর্ম হয়নি? আমরা তো জানতাম ডিসেম্বরের মধ্যেই নাকি কমিশন তাদের সুপারিশ দিবে। তাহলে কমিশন কোথায়? এখন দেখি এই কমিশনের দায় দায়িত্ব নিয়ে নিয়েছে এই চ্যাংরা পোলাপাইনরা, আবালরা। তাহলে কি থেকে কি হয়ে গেল, তাই না? এখন আমি যেটা বলতেছি, যে প্রশ্নটা আমার, যে এমন কি হতে পারে না যে তারা
অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে তারা ইরেলেভেন্ট হয়ে পড়েছে। এই তারা অপ্রাসঙ্গিক, তাদেরকে প্রাসঙ্গিক করতে, ইরেলেভেন্টকে রিলেভেন্ট করতে তারা এই নাটকগুলি সাজাচ্ছে। তারা বুঝতে পেরেছে যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা বুঝতে পেরেছে যে গতকালকের বা এর আগের দিনের ডাকে আজকে শহীদ মিনারে লাখো লাখো মানুষ দূরে থাক, হাজার খানেক মানুষে তারা জড়ো করতে পারবে না। এর আগে আমরা দেখেছি হাইকোর্টে যখন অবরোধ করেছিল গত মাস দুয়েক আগে, তারা দেশবাসীকে আমন্ত্রণ জানিয়েছিল, সেইখানে মানে হাতে গোনা 600-700 মানুষ, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসেছিল, অন্য সাধারণ মানুষ সেইখানে উপস্থিত হয় নাই। সুতরাং এখন তারা সরকারকে অনুরোধ করতেছে, সরকারের উপর সওয়ার হয়েছে যে তাদের মুখ রক্ষা করার জন্য, তাদেরকে রেস্কিউ করার জন্য। এবং সরকার করেছে, কারণ সরকার তো সরকারের বস তো তারা। ইউনূস বলেছে না যে তারা আমাকে, ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, হয়তো সেই নিয়োগকর্তা হিসাবে এই বৈরার মানে গলা চিপে ধরেছে যে এইবার আমাদেরকে বাঁচা, তা না হলে কিন্তু আমাদের মান সম্মান সব শেষ। অবশ্য মান সম্মান তো তাদের আগেই নাই। আর যখন আপনি কাপটি মেরে বসে থেকে ছাত্রলীগের মধ্যে, সেইখানে ছাত্রলীগ করে সার্জিস, আবদুল্লাহ হাসনান, এগুলি সবাই ছাত্রলীগের নেতা, তারপরে সময় বুঝে সাপের মতো আপনি আওয়ামী লীগকে সবল বাড়লেন, তাই না? সুতরাং তাদের ক্রেডিবিলিটি, এই যে 108 জন বা 158 জনের সমন্বয়ক, এই সমন্বয়কদের অর্ধেকের বেশি ছাত্র শিবিরের লোক, এরা কিন্তু ছাত্র লীগের ভিতরে গাপটি মেরেছিল। সুতরাং তাদের মধ্যে যে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা নাই সেটা জনগণ বুঝে, এবং তারা হয়তো অনুধাবন করা শুরু করেছে। তারপর এইগুলি যখন সরকার দায়িত্ব নিয়ে নিল তাদেরকে বাঁচানোর, তখন তারা ঘোষণা দিল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ না। তারা মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মার্চ ফর ইউনিটি এই পর্যন্ত কতগুলি দেখলাম আমরা। তারা মার্চ ফর ইউনিটি পালন করবে। আমরা কত মার্চ ফর ইউনিটি দেখেছি, ইয়ত্তা নাই, কয়দিন পরে পরেই খালি মার্চ ফর ইউনিটি হচ্ছে। তো যাই হোক, আবার এইটাও একটা চটকদার, এই যে বলছিল না মাহফুজ আলম যে আমরা গতানুগতিক অবরোধ এই সমস্ত জিনিস দিব না, বন্ধ এইগুলি দিব না, আমরা দেব ব্লকেড, ওই রকম মার্চ ফর ইউনিটি। মানে মূর্খ বাঙালিকে মানে 2-4টা ইংলিশ ঢুকাই দিয়ে, আরে তুমি তো দারুণ ইংরেজি জানো। এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেছে যে আমি বাংলাদেশে, আমি তো ধরেন আমি আমেরিকায় এসেছি পড়াশোনা করার জন্য। আমি যখন বাংলাদেশে প্রথমবার গেলাম, আমার ছোট বোনের শ্বশুর, বৃদ্ধ মানুষ, মানে সবাই কথাবার্তা বলে, আমার শ্বশুর আমার আশেপাশে আসে না। তো বিষয়টা বুঝলাম না, তখন আমি আমার তাওই মশাইকে গিয়ে বললাম যে তাওই কেমন আছেন, তো আপনি তো কথাবার্তা বলেন না। ওই ও বাপু তুমি এই বাংলায় কও। তো আমি বললাম যে মানে কই তুমি এই যে কিছুদিন আগে, আর একজনের মানুষের নাম বললো আর কি, যে সে তো আসছিল, ও তো খালি ইংরেজি কয়, আমি তো কিছু বুঝি না। এখন আমি চিন্তা করলাম তুমি এত বড় শিক্ষিত, এখন তুমি কি আমার লগে আর বাংলা কইবা, বা মানে আমি তো তোমার কথা বুঝবো না, মানে চিন্তা করেন। তো আমাদের এদের এই নাটকবাজদের অবস্থা হয়েছে এরকম, 2-4টা ইংরেজি শব্দ দিয়ে দিয়া জনগণকে বুঝায় যে আরে এই দেশটারে তো আমেরিকা, সিঙ্গাপুর তারা বানায় ফেলাইব। জিনিসটা এরকম হয়ে গেছে। এখন এই মার্চ ফর ইউনিটি 2 দিন পরে পরে এই সমস্ত চটকদার 1-2টা স্লোগান দিয়ে তারা মাঠে নাইমা পড়ে। তো যাই হোক দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, আজ 31শে ডিসেম্বর মঙ্গলবার বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তার ধারাবাহিকতা বজায় রেখে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। কিন্তু সেটা তো জনগণ করবে না, কারণ জনগণ যেই উদ্দীপনা নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তখন জনগণ জানতো না যে তোমরা হচ্ছে দাপ্পাবাজ, তোমরা ভুয়া, এটা কিন্তু জানতো না। এখন জনগণ তোমাদের পরিচয়টা জেনে গেছে, তোমরা যে জামাত শিবির এটা জেনে গেছে। সুতরাং সেই উদ্দীপনা জনগণের মধ্যে নাই। জনগণ এখন বুঝে গেছে যে স্বাধীনতা 2.0 মানে ব্যাক টু ইস্ট পাকিস্তান। তারা সেইখান থেকে পরিত্রাণ চায়, এবং সেটা তো এখন কথা বলারও সুযোগ নাই। স্বৈরাচার বা ফেসিবাদী
হাসিনার আমলেও কিন্তু মানুষ কথা বলতে পারতো, এখন তো কথা বলার কোনো সুযোগ নাই, কথা বললেই ট্যাগ খেয়ে যাবেন, আর গুম খুনের তো বালাই নাই, এটা হয়েই যাচ্ছে। মানে মানুষ সন্ত্রস্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে, কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে, এটা আমাদের প্রাথমিক বিজয়। তিনি বলেন, আমাদের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সেই ষড়যন্ত্রের প্যারেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার। ষড়যন্ত্রের প্যারেক মারে নাই, তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, তোমাদের মুখ রক্ষা করেছে সরকার, তা না হলে তোমাদের মান ইজ্জত সব চাইতো, কারণ তোমরা এখানে লাখ লাখ মানুষ পাবে না, এবং তোমরা তোমাদের যে ঘোষণাপত্র এগুলি আবালদের দিয়ে লেখা, থার্ড গ্রেডার স্টুডেন্টদের মতো লেখা, এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যেত। হয়তো তোমরা নিজেরাই ইউনুসের কাছে গিয়েছো, ধর্ণা দিয়েছো যে এইবার বাঁচাও, বা ইউনুসই তোমাদেরকে করুণা করে তোমাদের মুখ রক্ষা করছে, আর কিছুই না। তারা বলেছে যে সরকারের জায়গা থেকে ঘোষণাপত্র দেওয়া হবে। আচ্ছা, আবালরা চারদিকে ষড়যন্ত্র খুঁজে। আচ্ছা, ষড়যন্ত্র যদি হয়েই থাকে এবং তারা যদি সেটা বুঝে থাকে, তাহলে তারা পিছু হটলো কেন? তারা আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, তাহলে তারা আপোষের পথে গেল কেন? তারা তো সংগ্রামকেই বেছে নিতে পারত, পিছু হটলো কেন? তাদের হ্যাডম তারা বুঝিয়ে দিল না কেন যে আমাদের হ্যাডম আছে, আমরা দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পারি। দেশি বিদেশি ষড়যন্ত্র কারা করেছে সেটা তারা বলল না কেন? দেশি বিদেশি মানে কারা জড়িত, অবশ্যই তারা জানে। মাত্র 2 দিন আগে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা, তারা এই ডিসেম্বর ঘোষণাপত্রের ঘোষণা দেওয়ার আগে আর কি, 2 দিন আগে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ে, সেক্রেটারিয়েটে আগুন লেগেছিল, এবং সেই আগুন শিশু উপদেষ্টাদের অফিসে লেগেছে, অফিস পুড়ে গেছে। সেখানেও তারা ষড়যন্ত্রের কথা বলেছে, কিন্তু এই ষড়যন্ত্রের কথা বলে আবার সাংবাদিকদের সেইখানে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। সাংবাদিকরা আদর্শ তথ্য উন্মোচন করে, তথ্য প্রকাশ করে, কিছু কিছু সাংবাদিক দাবেদারি করে, কিছু কিছু সাংবাদিক সত্যিকার সাংবাদিকতা করে। তাহলে এইখানে সাংবাদিকদের নিষেধাজ্ঞা কেন? 3 দিনের মধ্যে বলা হয়েছিল তারা রিপোর্ট দেবে, সেই রিপোর্টটা কই? আমরা কিন্তু এই আগুন লাগার কারণ সেখানে শুনেছি কুকুর পাওয়া গেছে, কার কুকুর ছিল? আমরা শুনেছি সেখানে গান পাউডার পাওয়া গেছে, সেখানে গান পাউডার কে নিল, কিভাবে গেল, সেটা তো আমরা সেই রিপোর্টটা দেখি নাই। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তথ্য পেয়েছি যে নিজেদের দুর্নীতি ঢাকতে এই সমন্বয়করাই আগুন লাগিয়েছে। ষড়যন্ত্রের কথা তাদের মুখে শুধু শুনি, কিন্তু ষড়যন্ত্রের কোনো তথ্য তারা দেয় না। একটা জিনিস ছুঁড়া মারে যে যদি এটা লাইগা যায়, তো এই লাইগা যায় কেন? তোমরা তো সরকারে আছো, এখনো আওয়ামী লীগ আতঙ্ক, জয় বাংলা আতঙ্ক, তারা কি এসে সব কিছু করে দিচ্ছে আর তোমরা এইখানে ঘোড়ার ঘাস কাটতেছ? তাহলে আওয়ামী লীগই তো পারে সব কিছু। সো ইউ আর রানিং দ্য গভর্নমেন্ট অ্যান্ড তোমরা আওয়ামী লীগকে দোষারোপ করতেছ, ওয়াই? তো আমরা তো দেখতেছি যে এই সমন্বয়করা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে, এবং এই দুর্নীতি ঢাকার জন্যই তারা এই কাজটা করেছে। তারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই ষড়যন্ত্রের লেবেনচুস জাতিকে বিলাচ্ছে, এবং এই জাতি এই লেবেনচুস কতদিন খাবে এটা দেখার বিষয়। আমার তো মনে হয় না যে জাতি খুব বেশি দিন এই লেবেনচুস খাবে। 2টা চড়তাপ্পড় দিয়া গদি থেকে নামায় দেবে এদেরকে। কারণ সেটা সব দেশের জনগণই, দেরিতে হলেও জনগণ কিন্তু বোঝে, ঠিকই জনগণ বোঝে, হয়তো তাদের ক্ষমতা কম কিন্তু তারা বোঝে। আমরা তাদের ঘোষণাপত্রের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তারাই তো ষড়যন্ত্র করে আমাদের এই ঘোষণাপত্র শোনা থেকে বঞ্চিত করেছে। এটাও তো একটা ষড়যন্ত্র, তাই না? আগের দিন ঘোষণা দিয়ে পরের দিন বলে আমরা এটা করব না। চিন্তা করে দেখছেন, এই মেধাবীরা হোমওয়ার্ক ঠিকমতো না করলে এরকম যে লেজে গোবরে অবস্থা হয় সেটা কি তারা জানতো না? নাকি এটা একটা স্টান্টবাজি করেছে?
তারা এখন মুখ রক্ষার জন্য বলছে আমরা পূর্ববর্তী যেই কর্মসূচি দিয়েছি, আমরা বিপ্লবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব, সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। তো বুঝলেন তো যে তাহলে তোমরা একত্রিত যখন হবেই তাহলে ঘোষণাটাও দিয়ে দাও। সে সরকারের আর দরকার কি? তোমরা ঘোষণা দিয়ে সরকার নিয়ে নাও, সরকার ফেলে দাও, পছন্দ না হলে সংবিধান ফেলে দাও, পাকিস্তান, গো ব্যাক টু পাকিস্তান, ডু হোয়াট এভার ইউ লাইক। কিন্তু না, সেটা তোমরা করতেছো না। তোমরা বলতেছ যে আগামীকাল শহীদ মিনারে আহত থেকে শুরু করে শহীদ পরিবার এবং ঢাকা শহরের মা ও বোনেরা যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল সেভাবে প্রোক্লামেশনের পক্ষে রাজপথে নেমে আসবে। আমরাও দেখতে চাই এই প্রোক্লামেশনের পক্ষে রাজপথে কারা কারা আসে। দর্শক, এই তথাকথিত মেধাবীরা এক বই পড়া মানুষ, তাদের জ্ঞানের পরিধি হইছে কুয়ার ব্যাঙের মতো। এদের মধ্যে চিন্তার বৈচিত্র্যতা নাই, এদের কোনো চেতনা নাই, এদের ভাবার ক্ষমতা নাই। তাদের কাজ হলো ধরি মারি খাই। যখন তাদের জারিজুরি জনগণ বুঝে ফেলে তখন তারা এরকম একটা স্টান্টবাজি করে। জুলাই বিপ্লবের ঘোষণাও তাদের একটা স্টান্ট। জুলাই বিপ্লবটাও কিন্তু চুরি করা, নকল। 1830 সালের ফরাসি বিপ্লবকে জুলাই বিপ্লব বলা হয়। তাদের এথিক্স থাকলে, এই তথাকথিত মেধাবীদের এথিক্স থাকলে তারা এটা করতো না। বিপ্লবীরা কারোটা চুরি করে না, বিপ্লবীরা নকল করে না। এক বিপ্লবী আরেক বিপ্লবীকে সম্মান করে। এই বাংলাদেশের এই যে এই জঙ্গিপনাকে যদি তারা এই জুলাই বিপ্লব বলে, তাহলে ফ্রান্সের যে বিপ্লবীরা প্রকৃত বিপ্লবী তাদেরকে অবমাননা করা হয়। এবং বিপ্লবীরা এটা করতে পারে না, এরা বিপ্লবী নয়, এরা হলো জিহাদি। এরা একবার বলে দেশ স্বাধীন করছে, আরেকবার বলে বিপ্লব করছে। বিপ্লব স্বাধীনতা তারা কিছুই করে নাই। তারা যেটা করেছে সেটা হলো জাতিকে ধোঁকা দিয়েছে, জাতির সাথে প্রবঞ্চনা করেছে, দেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করার উদ্দেশ্যে একটা সুন্দর উন্নয়নশীল দেশকে তারা ধ্বংস করে ফেলেছে, উন্নয়ন থামিয়ে দিয়েছে। তারা বিপ্লবী হলে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করত। তাদেরকে কোনোভাবেই বিপ্লবী বলা যায় না, তাদেরকে দুর্বৃত্ত বলাই সমীচীন বলে আমি মনে করি। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।